আচ্ছা, জুমে কয়জন আছেন? আহ পাবেল ভাই লিখছে যে উনি জুমে আছেন, কিন্তু উনি তো আসলে নাই। আচ্ছা, তো আপু দেখেন এখানে আমার এক ছবিতে 6টা লোগো কিন্তু আছে। এই লোগোগুলা যদি আমি বের করতে চাই তাহলে প্রথমেই আমার লাগবে হচ্ছে ইমেজ ট্রেস নামের অপশনটা। হ্যাঁ, ইমেজ ট্রেস দিয়ে কিন্তু আসলে যে কোনো কিছুই ভেক্টর করে ফেলা যায়। মানে ভেক্টর আর ইমেজ দেখেন, এই যে ফেটে যে যাচ্ছে, কিন্তু আমরা যখন কিছু আঁকি ইলাস্ট্রেটরে, আমি যখন আঁকি আমার কোনো কিছু কিন্তু ফাটে না। ওর কালো এই যে শেপটা ওইটা কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু আমারটা কিন্তু ফাটতেছে না। এর কারণ হচ্ছে ইলাস্ট্রেটর কাজ করে হচ্ছে ভেক্টর সিস্টেমে। ইলাস্ট্রেটর কাজ করে ভেক্টর সিস্টেমে, আর অন্যান্য সমস্ত ছবির ফরম্যাট কাজ করে হচ্ছে রেস্টার ফরম্যাটে। এটা সম্পর্কে আরো ইন ডিটেলস আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন। তো এইখানে আমি যদি এটা ট্রেস করতে চাই তাহলে প্রথমেই আমি উইন্ডোতে যাব। উইন্ডো থেকে ইমেজ ট্রেস নামের অপশনটা বের করব। এই যে দেখেন, হিউজ একটা প্যানেল, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। অপশনগুলো আমি একটু আপনাকে হালকা করে ধারণা দিই। এই যে এই পাশের যেটা আছে এটা হচ্ছে অটো কালার, এ অটোমেটিক কাজ করবে। ক্লিক করি, দেখি কি হয়। আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর কিন্তু কত দ্রুত কাজটা হবে এটা কিন্তু ডিপেন্ড করবে। আচ্ছা দেখেন, আমার স্ক্রিন কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু প্রোগ্রেস কিন্তু এখনো চলতেছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই, মানে কম্পিউটারের পারফরমেন্সের উপর অনেক চাপ পড়ে, কম্পিউটারের উপর প্রেসার পড়ে। আসলে কত জটিল ভাবে আপনি করতেছেন তার উপরে। এই যে অটোমেটিক অপশনটা এই যে আমি দিলাম, প্রথম অপশনটা, এই যে উপরে কিন্তু অনেকগুলো অপশন আছে, প্রথমটা যে আমি দিলাম অটো কালার, এটা কিন্তু অটোমেটিক কাজ করছে এবং মোটামুটি খুব ভালোই একটা কাজ করছে। দেখেন, মোটামুটি ফিনিশিং কিন্তু খারাপ আসে নাই, বেশ ভালোই আসছে। এই যে এটাও দেখেন, এটাও কিন্তু ভালো আসছে, প্রত্যেকটাই মোটামুটি ভালো আসছে। একটু খুঁত থাকবেই, যেরকম এইখানে দেখেন এই যে সার্কেলটা আসলে কিন্তু মিলে নাই। হ্যাঁ, এই যে এই কোণাটা আসলে সুন্দরভাবে মিলে যাওয়া উচিত, জুম আউট করলে আসলে বোঝা যায় না যে মিলছে নাকি মিলে নাই, কিন্তু আমরা যদি জুম করি তখন কিন্তু দেখা যাবে। এই যে দেখেন, মিলে কিন্তু নাই, দেখতে পাচ্ছেন যে এখানে মিলে নাই। এটা আসলে 19-20 থাকবে, এটা হচ্ছে আপনার দ্রুত কুইকলি কাজটা সেরে ফেলার জন্য একটা প্রসেস। এটা আপনার জীবন সহজ করবে, ডিজাইনার হিসেবে আপনার কাজ সহজ করবে, কিন্তু সব কাজ তো আর করে দিবে না। তো এইটা হচ্ছে অটো মেথডে আমি যেটা করলাম। এরপরে আছে হচ্ছে হাই কালার। এটা দিয়ে দেখাচ্ছে, উপরে দেখেন একটা ক্যামেরার আইকন দেওয়া আছে। ক্যামেরার আইকনটা দিয়ে বোঝাচ্ছে যে একটা ছবির যেরকম কালার থাকে, অনেক কালার থাকে একটা ছবি ক্যামেরা দিয়ে, ডিএসএলআর দিয়ে, ওরকম কোয়ালিটির ছবি যদি হয়, আপনি যদি ওই ধরনের কাজ করতে চান তাহলে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। আমি ক্লিক করে দেখি কি হয়। আবার ওরকম অনেকটা সময় নিবে। হুম, তো আমি স্টপ করে দিই। আসলে এটা অনেক সময় সাপেক্ষ একটা প্রসেস, আর এই সময়টা কম বেশি কিন্তু হইতে পারে। কতটুকু সময় লাগবে, এই যে আমি স্টপ দিছি, এখনো স্টপ কিন্তু হয় নাই। মানে এতটাই প্রেসার পরে কম্পিউটারের উপর পড়তেছে। আপনার কম্পিউটার যদি আরো ভালো হয় তাহলে আরো দ্রুত হবে, আরো যদি দুর্বল হয় তাহলে আরো সময় লাগবে। এটা আসলে ডিপেন্ড করে কম্পিউটারের পারফরমেন্সের উপর, কনফিগারেশনের উপর। তো আহ এইখানে লো কালার আছে, এইখানে গ্রে স্টাইল আছে, গ্রে স্কেল আছে, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এখানে আউটলাইন আছে। আউটলাইন অপশনটায় বোধহয় আপনি ওই সময় কাজটা করার সময় ভুলে ক্লিক করে ফেলেছিলেন। আমার ইলাস্ট্রেটর সফটওয়্যার কিন্তু অলমোস্ট ক্র্যাশ করার অবস্থা। মানে এত বড় সাইজের একটা ইমেজ আমি ব্যবহার করতেছি স্ট্রেসের জন্য, যে এটা দেখেন কি হইলো। এই পাশে শুধু দাগ দেখাইতেছে, দেখছেন? শুধু আউটলাইন গুলা বের করার চেষ্টা করছে। এখানে থ্রেশহোল্ড আছে, এটা কিন্তু কমায় বাড়ায় আমি
কিভাবে কাজ করতেছে এটা কিন্তু আপ ডাউন করতে পারবো। আসলে এটা ঘাটাঘাটির জিনিস। এই যে দেখেন, এ কিন্তু আরো মানে দাগগুলা এলিমিনেট করে দিচ্ছে, কম দাগ নিচ্ছে। আর আমি যদি এটা আরো বাড়াই দিই তাহলে দেখি কি হয়। এই যে একদম দাগগুলা কিন্তু সে মুছেই ফেলছে। আসলে এটা আপনি ঘাটাঘাটি করে আপনার উপযুক্ত সেটিংসটা বের করে নিতে হবে। এটা হচ্ছে আউটলাইন অপশন। তবে মোটামুটি অটো অপশনটাতেই ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। হ্যাঁ, আপনার ছবিটা কত বড় ছবি, কত ভারী ছবি আপনি ব্যবহার করতেছেন এটার উপর অনেকটাই ডিপেন্ড করে। তো আউটলাইন অপশনটা মূলত আমরা ব্যবহার করি না, আমরা অটো কালার বা অন্যান্য অপশন গুলা ক্লিক করে দেখতে পারি। তবে আমি এখানে যত বড় ছবিটা নিছি এত বড় ছবিটা দিয়ে আসলে এই কাজটা করা যায় না, তুলনামূলক ছোট একটা ছবি নেই। এই যে দেখেন, এটা কিন্তু কোয়ালিটিটা অনেকটাই কম। ওই ছবিটার কোয়ালিটিটা দেখেন কত বড়, আর এটা নিলাম নতুনটা ছোট। এখন ছোটটা দিয়ে একটু কাজ করে দেখাই। এটা একটু বড় করে আনি আগে দেখার সুবিধার জন্য। দেখেন ফেটে কিন্তু অলরেডি গেছে। তো অটো অপশনটা দেই, দেখেন কি সুন্দর স্মুথ একটা কাজ করে দিয়েছে। কাজটা কিন্তু খারাপ হয় নাই, বেশ ভালোই হয়েছে তুলনামূলক। এই যে এদিকে মোটামুটি বেশ ভালো কাজ কিন্তু হয়ে গেছে অটো অপশনটাতে। আর এরপর যদি আমি হাই কালার দিই তাহলে দেখি কি হয়। সে কিন্তু চেষ্টা করলো হাই কালার দেওয়ার পরে নিচের শ্যাডোটাও রক্ষা করার জন্য। আমার অরিজিনাল ছবিটা আমি আরেকবার নিয়ে আসি, দেখেন এই যে অরিজিনাল ছবিটা এই যে ছোট আকারে পাশে দেওয়া হচ্ছে, এই যে নিচের শ্যাডোটাও কিন্তু সে ক্রিয়েট করার চেষ্টা করলো যখন আমি হাই কালার বা আহ, সবচেয়ে ম্যাক্সিমাম সেটিংস এ দিলাম। কিন্তু আসলে কিন্তু ছায়াটা কিন্তু পরিপূর্ণভাবে হয় নাই। তো মোটামুটি দেখা যাচ্ছে যে অটো অপশনটা যেটা আছে, প্রথম অপশনটা অটো কালার, এই অটো অপশনটাতেই কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে। তবে আপনি যদি চান তাহলে আপনি এগুলা ঘাটাঘাটি করে, এই যে অ্যাডভান্স আরো অনেক অপশন আছে, ইগনোর হোয়াইট যদি আমি দেই তাহলে সে কিন্তু সাদা কালারটাকে এলিমিনেট করে দিল। সাদা কালারটা কিন্তু সে হিসাবের মধ্যে আনলো না। আবার এটা যদি ইগনোর হোয়াইটটা যদি আনটিক করে দিই তাহলে দেখেন সে সাদাটাকে কিন্তু হিসাবে রাখতেছে। এরকম ভাবে আসলে এটা ঘাটাঘাটি করে আমাদের একটু বুঝে নিতে হবে যে এটা কিভাবে কাজ করতেছে। এই যে লো কালার আছে, এরপর এই যে গ্রে স্কেল আছে, বিভিন্ন অপশন আছে, আউটলাইন অপশন আছে। আউটলাইন অপশনটা এটা বাড়ায় কমায় আমি আসলে দেখি কি হয়। আর একটু কমাই, আর একটু এটা কম বেশি করে আপনার এদিক ওদিক করে থ্রেশহোল্ডটা কমায় বাড়ায় দেখতে হবে কোন সেটিংসটাই আপনার সবচেয়ে ভালো কাজ করতেছে। তবে আমি মনে করি অটো কালার অপশনটাতেই মোটামুটি 90% কাজ হয়ে যাওয়ার কথা। তবে প্রয়োজন বোধে আপনি ঘাটাঘাটি করে দেখবেন। এটা হচ্ছে আমাদের ইমেজ ট্রেস অপশনটা। তো আজকে আমাদের ক্লাসের যে উদ্দেশ্যটা ছিল, হ্যাঁ, আমরা আমাদের ক্লাসের মেইন টপিকে ফেরত যাই। আমাদের ক্লাসের আজকের টপিকটা ছিল হচ্ছে, আজকে 6 নাম্বার ক্লাস, আজকের 7 নাম্বার ক্লাস। আজকে আমাদের টার্গেট ছিল হচ্ছে লোগো তৈরি। এইখানে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর লোগো আছে। এইরকম আরো অনেক লোগো আছে আজকে আমাদের কাছে, যে লোগোগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং লোগোগুলা কিভাবে তৈরি হচ্ছে এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো লোগো বানানোর ক্ষেত্রে আমাদের কিছু বেসিক নিয়ম আছে। বেসিক নিয়মগুলোর মধ্যে আমি আপাতত কিছু লোগো এনে দেখাইতে দেখাইতে আপনার সাথে আলোচনা করি ব্যাপারটা। এখানে আমি 6টা লোগো আনলাম। একজন আমাকে টেক্সট করেছে হোয়াটসঅ্যাপে, আমি এটা একটু চেক করে নেই। আচ্ছা, তো আপু আপনার এইটা যেটা হয়েছে আমি এটা একটু দেখাচ্ছি ইমেজ ট্রেসটা। তো আপনি যেটা দেখাইছেন যে আপনার পুরা জিনিসটা ইমেজ ট্রেস হইলো, কিন্তু আহ আমি আরেকবার একটু আলোচনা করি। দেখেন, আমি ওর যে এই বি লোগোটা আছে এটা কিন্তু বিটস এর লোগো। বিটস হচ্ছে অ্যাপলের একটা প্রতিষ্ঠান, বিটস বাই ড্রে। এটা হচ্ছে হেডফোনের একটা কোম্পানি। এটার লোগোটা আমি এখন চুরি করতে চাই। হ্যাঁ, তো আমি কি করতে পারি, আমি ইমেজ ট্রেস অপশনটা বের করি, উইন্ডো ইমেজ ট্রেস। এইখান থেকে আমি অটো অপশনটা দিয়েই মনে করেন কাজটা করলাম। এখন আমি কি করতে পারি, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা তো আমি চাই না, আমি লোগোটা যেন নিজে বানাইছি এরকম ভাবে প্রেজেন্ট করতে চাই।
তাহলে আমার যেটা করতে হবে, অবজেক্ট এক্সপ্যান্ড, এখান থেকে যে ডায়ালগ বক্সটা আসলো এইটা আমি অবজেক্ট ফিল ওকে তে দিয়ে দিলাম, যেটা আছে ওইটাতেই ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিছু একটা হইছে, কি হইছে এটা আমি একটু দেখতে চাই। রাইট ক্লিক করি, আনগ্রুপ করি, আনগ্রুপ হয় নাই, আরেকবার করতে হবে। রাইট ক্লিক করি, আনগ্রুপ করি, দুইবার আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, আবার একটু বুঝাই। ইমেজ ট্রেস করে ফেলার পরে আমি অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে যাব, এক্সপ্যান্ড করে ওকে দেওয়ার পরে আমি এটাতে রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, আবার সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, দুইবার আনগ্রুপ করার পরে আমার প্রতিটা পিস আলাদা আলাদা হয়ে যাবে, প্রতিটা পিস আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করি, এই জিনিসটা নিয়ে আসি, দেখেন আমি মনে করেন আমার যে কোনো একটা প্রজেক্ট এটা নিয়ে আসলাম, এটার কালারটা আমি একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, মাঝখানেরটা মনে করেন সুন্দর অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আর এই যে ভিতরের সাদাটা আছে সাদাটার কালারটা মনে করেন আমি নীল দিয়ে দিলাম, বা এই সুন্দর কালারটা দিয়ে দিলাম। এখন আমি যদি কারো কাছে গিয়ে বলি যে লোগোটা আমি বানাইছি, তার বুঝতে কিন্তু এটা বেশ ঝক্কি পোহাইতে হবে যে লোগোটা অ্যাকচুয়ালি কে বানাইছে, এটা কিন্তু আমি বানাই নাই। এবং আপনি কিন্তু সরাসরি এইভাবে ইমেজ ট্রেস করে ক্লেমও করতে পারবেন না যে লোগোটা আপনি বানাইছেন। এটা হচ্ছে আমরা এখন এই জিনিসটাকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। মনে করেন আমার একটা ডিজাইনের জন্য এই মাঝখানের এই পাতাটা প্রয়োজন, এই যে বি এর মাঝখানে যে পাতাটার মতো শেপটা আছে এটা আমার প্রয়োজন। এটা দিয়ে কিন্তু আমি এখন চাইলেই খুব ইজিলি একটা লোগোর জন্য আমি যদি কাজ করতে থাকি তাহলে আমি একটা লোগো বানাই ফেলি। দেখেন কি কুইকলি আমি একটা লোগো এটা দিয়ে বানাই ফেলি। তো আমি কিন্তু ওরটা চুরি করতেছি না, আমি আমার মতো করেই ব্যবহার করতেছি, খালি হচ্ছে আমি ওর থেকে ওর জিনিসটা ইউজ করার জন্য কিন্তু নিয়েছি। দেখেন আমার গরিবের লোগো কিভাবে আমি বানাচ্ছি। হুম, এখন এটা মনে করেন একটা মেডিসিন কোম্পানির লোগো, অথবা মনে করেন অন্য কোনো একটা প্রতিষ্ঠানের লোগো। আমি কিন্তু ওর এই ডিজাইনের এই যে ভিতরের পাতাটা এটা কিন্তু বের করে আমার কাজে আমি ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, এটা আমি একটা লোগো আমি আমার মতো করে বানাইছি ধরেন। হ্যাঁ, এটা আমার নতুন লোগো, এটা কোম্পানির নাম মনে করেন বাটারফ্লাই কোম্পানি। বাটারফ্লাই কোম্পানির জন্য আমি আমার লোগো বানাইছি, আমি কিন্তু ওর শুধু এই পার্টটুকু ইউজ করছি। এরকম বিভিন্ন কাজের জন্য আপনি ইমেজ ট্রেস ব্যবহার করে তার অ্যাসেট গুলা ব্যবহার করতে পারেন, একটা ছবি থেকে বিভিন্ন পিস আপনি বের করে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আচ্ছা, দুইবার আনগ্রুপ করতে হবে আপু, একবার আনগ্রুপ করার পরে আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ দিতে হবে, দুইবার আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, দুইবার আনগ্রুপ করলে তাইলে আপনি ব্যবহার করতে পারবেন। তো আজকে আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে লোগো নিয়ে। হ্যাঁ, আমাদের ক্লাসের আজকের টপিক হচ্ছে লোগো। তো আমি ইমেজ ট্রেসটাকে আপাতত ক্যান্সেল করে দিই, আমাদের ক্লাসের টপিকে ফেরত চলে যাই। তো আমি কিছু লোগো এনে দেখাইতে চাই। আর পাশাপাশি আমি মাত্র যেই বাটারফ্লাই কোম্পানির জন্য বাটারফ্লাই আমি লিখে ফেলি, এটা আজকে আমাদের ক্লাসের জন্য ইমেজ ট্রেস ব্যবহার করে একটা লোগো, BUTTERFLY, ফ্লাই, বাটারফ্লাই। তো বাটারফ্লাই কোম্পানির জন্য আমি যে লোগোটা বানাইলাম এই লোগোটা আমি রেখে দিই, আমি ফন্টটা চাইলে চেঞ্জ করে নিতে পারি একটু। মনে করেন এই ফন্টটাই রাখলাম। হ্যাঁ, বাটারফ্লাই, এই বাটারফ্লাই কোম্পানিটা আমার একটা লোগো, এটা আজকে আমরা বানাইলাম এই হিসাবে আমরা সাইডে রেখে দিই। তো অন্য আমরা কিছু ইন্টারন্যাশনাল লোগো দেখি এবং সাথে অন্যান্য কিছু লোগো কম্পেয়ার করি। হ্যাঁ, এবং কেন ওদের লোগোটা ওরকম এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, আমরা বেশ কিছু লোগো আজকে আছে আমাদের সাথে, এই লোগোগুলো আমরা একটু যাচাই বাছাই করি যে কেন ওই ডিজাইনার ওই সময় এই চিন্তা করে লোগোটা বানাইলো। ঠিক আছে, তো এই যে আমার কাছে বেশ কিছু লোগো আছে। তো আমরা প্রথমে বাম পাশ থেকে শুরু করি, এই যে এই পাশটা, এটাতে আমরা দেখতে পাচ্ছি 6টা লোগো। এই 6টা লোগোই কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানির। এই যে ডাব্লিউ যে লোগোটা এটা হচ্ছে ভক্সওয়াগন,
এটা হচ্ছে একটা গাড়ির প্রতিষ্ঠান, এই গাড়ির প্রতিষ্ঠানের লোগোটা কিন্তু এইটা। এই পাশে বি যেটা, এটা হচ্ছে বিটস, বিটস হচ্ছে অ্যাপলের হেডফোনের কোম্পানি। আর এই পাশে এই টিকটা হচ্ছে নাইক, নাইকি বা নাইক, এটা হচ্ছে একটা জুতার কোম্পানি বা স্পোর্টস কোম্পানি, মূলত ছেলেদের জন্যই বেসিক্যালি এরা জুতা, জার্সি এই ধরনের জিনিস খেলাধুলার জন্য বানায়। আর এই পাশেরটা তো অ্যাপল, আমরা সবাই চিনতেছি। এই পাশের এই যে লোগোটা দুইটা গোল গোল, এটা হচ্ছে মাস্টার কার্ড। মাস্টার কার্ড, ভিসা কার্ডের আমরা নাম শুনেছি, এটা হচ্ছে মাস্টার কার্ডের লোগো। আপনি শুধু একটা সেকেন্ড চিন্তা করেন, একটা কমলা বৃত্ত, একটা লাল বৃত্ত, দুইটা সার্কেল একসাথে আছে, আমি দেখা মাত্র বুঝতে পারলাম যে এটা মাস্টার কার্ডের লোগো। তাহলে একটা লোগো যে আসলে ইন্টারন্যাশনাল লোগো হইতে হইলে এটার যে অনেক কিছু থাকা প্রয়োজন তার কোনো কথা নাই। আপনার একটা লোগো সিম্পলি কিন্তু হইতে পারে। হ্যাঁ, একটা লোগোর জন্য যে অনেক কিছু থাকতে হবে এরকম কোনো কথা নাই। আপনার লোগোটা শুধু কোম্পানিটাকে প্রেজেন্ট করতে হবে এবং আপনার ব্র্যান্ডটাকে ভ্যালু যেন অ্যাড করে, এটা যেন ব্যবহার করা যায়, কোম্পানিটার সাথে যায়, এটা ইয়া করতে হবে। আর এই যে ক্যাপের এই যে লোগোটা আছে, এটা কোন কোম্পানি আমি বলতে পারতেছি না, আমি সরি। তবে এইখানে আমরা অনেক কিছু কিন্তু শেখার আছে। আমরা প্রথমেই দেখি এই অ্যাপলের লোগোটা, কালো রঙের অ্যাপলের লোগোটার এই পাশে কিন্তু একটা রং বেরঙের রং ধনুর মতো অ্যাপলের লোগো আছে। এই লোগোটা কিন্তু অ্যাপলের পুরান লোগো। কয়টা কালার এই লোগোটায়? 1 2 3 4 5 6, 6টা কালারের লোগো। এটা হচ্ছে 1990 সাল 80 সালের দিকে অ্যাপলের লোগো, মানে আজকে থেকে 20-30 বছর আগে 6 কালারের লোগোকে আজকে 2021 সালে এসে ওরা মাত্র এক কালারে আনছে। কারণটা কি, এটা কি আপনারা জানেন? কারণটা হচ্ছে যেন ব্র্যান্ডের এই লোগোটা যে কেউ খুব সহজেই চিনতে পারে। এই অ্যাপলের লোগোটা একটা কালো ব্যাকগ্রাউন্ডে যদি সাদা রং থাকে তাও আপনি চিনবেন, সাদা ব্যাকগ্রাউন্ডে কালো, যেরকম এখন যেরকম আছে যে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো আছে, তাও আপনি অ্যাপলের লোগোটাকে চিনবেন। নীল কালারের মধ্যে যদি এই লোগোটা লাল হইতো তাও আপনি চিনতেন। এবং আপনাকে কেউ যদি বলে অ্যাপলের লোগোটা কেমন, আপনি কিন্তু খুব সহজে পেন্সিল দিয়ে এঁকে কিন্তু বোঝানোর ট্রাই করতে পারবেন। হ্যাঁ, এইখানে দেখেন ভোক্সওয়াগন, এটা হচ্ছে একটা গাড়ির কোম্পানি। ডাব্লিউ, ভি তে ভোক্স, আর ডব্লিউ তে ওয়াগন। ঠিক আছে, খুব কঠিন নাম, আমি জানি না আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি কিনা, তারপরেও আমরা একটু দেখি। এই যে নিচে কিন্তু ওদের 3D লোগোটা আছে, ওদের কিন্তু 3D লোগো আছে একটা, আর সেম লোগো 2D আছে। আমি একটু জুম আউট করে আপনাদের দেখাই, এবং আমি ব্রাশটা নিয়ে লাল রংটা কালারটা নিয়ে আমি একটু দাগ দিয়ে দেখাইতে চাই। এই যে এই লোগোটা আর এই লোগোটা সেম লোগো, সেম লোগো। মূল লোগোটা কিন্তু এইটা, মূল মেইন লোগোটা কিন্তু এইটা, পাশাপাশি এইটাও কিন্তু সঠিক। আমি কিন্তু প্রথমে এই লোগোটা দেখছি, দেখেই কিন্তু আমি চিনছি। এই লোগোটাকে ওরা কিন্তু আস্তে আস্তে সিম্পলে নিয়ে আসছে, কারণ হচ্ছে এক, যে কেউ চাইলে আঁকতে পারবে, যে কোনো ডিজাইনের থাকুক এটা সহজেই চিনতে পারবে, এবং এটা যে কোনো জায়গায় খুব সহজে ফুটায় তোলা যাবে। আপনি একবার চিন্তা করেন, আপনার কোম্পানি এই ভোক্সওয়াগন, আপনি আপনার ছেলেকে বা মেয়েকে বা একটা বাচ্চাকে, ছোট বোনকে বললেন যে বাবু আমার লোগোটা তুমি আইকা দেখাও তো কিরকম। তার পক্ষে কি এই 3D লোগোটা এঁকে দেখানো সম্ভব? না। আপনি যদি এই লোগোটা 1 টাকার একটা ফটোকপি মেশিনে, মানে 1 টাকা দিয়ে ফটোকপি করে প্রিন্ট করতে চান, এটা কি আপনি সঠিকভাবে প্রিন্ট করতে পারবেন? পারবেন না। এই লোগোটাকে সঠিকভাবে ফুটাই তুলতে হইলে আপনার কালার প্রিন্ট করতে হবে। অথচ এই যে সিম্পল সাদামাটা যেটা আছে, এটা আপনি আঁকতেও পারবেন, একটা বাচ্চাও আঁকতে পারবে, এটা সাদা কালো ফটোকপি মেশিনেও প্রিন্ট করা সম্ভব, আর আপনি কোটি কোটি টাকার মার্কেটিং যখন করবেন তখনও প্রিন্ট করা সম্ভব। লোগো মূল 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে যত সিম্পল তত সুন্দর। ঠিক আছে, যত সিম্পল সাদামাটা একটা লোগো হবে
তত বেশি ওইটা সুন্দর হবে, তত বেশি ওইটার ডিমান্ড থাকবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাপল, অ্যাপল হচ্ছে দুনিয়ার 1 নাম্বার মানে প্রতিষ্ঠানগুলা, টপ ক্লাস প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা, এবং একটা লাক্সারি ব্র্যান্ড। হ্যাঁ, এটা কিন্তু বড়লোকদের একটা ব্র্যান্ড। এটা একটা ব্র্যান্ড যেটা কিনা শুধুমাত্র মূলত বড়লোকদের জন্য বা ধনীদের জন্য ওরকম একটা ব্র্যান্ডের লোগো, শুধু এক কালারে। কারণ হচ্ছে এইটা যে কেউ দেখা মাত্র সহজেই চিনতে পারবে। এই যে রং বেরঙের লোগোটা, এটা মনে রাখা কঠিন, কিন্তু এই লোগোটা মনে রাখা একদম খুবই সিম্পল। একটা আপেল যেটা আধা খাওয়া। তো সিমিলারলি আমাদের এই পাশে কিছু লেটেস্ট লোগো আছে। এইখানে দেখেন লোগোগুলা কি সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর লোগোগুলা, একদম খুব সুন্দর লাগতেছে। এটা কেকের লোগো, এটা প্যান কেকের লোগো, এটা টোস্ট চিপস এর মনে হয়। যাই হোক, এগুলা ফুড রিলেটেড, খাবার রিলেটেড বিভিন্ন কোম্পানির লোগো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু বলার চেষ্টা করেন যে কেন আমার হাতের বাম পাশের উপরের এই যে 6টা লোগো এত সিম্পল, তার নিচের লোগোগুলা একটু কঠিন, আর এই পাশের লোগোগুলা এত কঠিন। এই যে কফি রিলেটেড, এই যে খাবার রিলেটেড এই লোগোগুলা মূলত একটু গর্জিয়াস হওয়াটা প্রয়োজন পড়ে নিজেদের মার্কেটিং এর জন্য, কিন্তু এগুলা কিন্তু সহজে এত ভার্সেটাইল লোগো না। ভার্সেটাইল বলতে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি যে আপনি খুব সহজেই যে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, তা আপনি পারবেন না। 50 টাকার একটা সিলে এই লোগোটা বানানো সম্ভব না। এই পাশের এই 6টা লোগো 50 টাকার একটা সিলে বানানো সম্ভব না, কিন্তু অ্যাপলের মতো কোম্পানির লোগোটা হাতে আইকা ফেলা সম্ভব। উদ্দেশ্য হচ্ছে লোগো সহজে মনে রাখতে হবে, সবচেয়ে সিম্পল হইতে হবে, এবং সব জায়গায় সহজে যে কোনো ভাবে ব্যবহার করা যাবে। আরেকটা মেইন ফ্যাক্টর আছে যেটা কিনা আমি আপনাদের সহজে বুঝাইতে চাই। এই যে আমরা বিটস এর যে লোগোটা, বি দিয়ে এই লোগো, এটাকে আমি আগে একটু বের করে নিতে চাই। হ্যাঁ, বের করে আমি আপনাদেরকে একটা জিনিস একটু বুঝাইতে চাই। এটাকে আমি একটু কুইকলি ইমেজ ট্রেস দিয়ে দেই। আমি এটা এক্সপ্যান্ড করব, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। এটা রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, আবার রাইট ক্লিক করব, আনগ্রুপ করব। সাদাটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এইটুকু পার্ট সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এই ভিতরেরটা ডিলিট করে দিই, এই দুইটা গ্রুপ করি। এই যে কালো লোগোটা, সেম লোগো, বিটস এর লোগো, এটাকে এখন লাল বানাই দিই। সেম লোগো, বিটস এর লোগো, এটাকে এখন নীল বানাই দিই। সেম লোগো, বিটস এর লোগো, এটাকে এই কালো এরিয়াটায় এনে এটাকে সাদা বানাই দিই। সেম লোগো, বিটস এর লোগো। যে কোনো ভাবে যে কোনো জায়গায় কত সহজে আপনি ব্যবহার করতে পারতেছেন। বড় বড় প্রতিষ্ঠানগুলা মূলত এরকম সিম্পল অ্যাকুরেট লোগো চাই। তো আজকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা লোগো, আরো কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলো একটু আরেকটু আমি ব্যাখ্যায় যেতে চাই। এই ব্যাখ্যাগুলো আমাদের মনে রাখাটা মোটামুটি জরুরি একটা লোগোর। তো প্রথম ব্যাপার হচ্ছে ডিজাইনটা একদম সিম্পল হলে, যত সিম্পল তত সুন্দর। 2 হচ্ছে কালার, যে রং ব্যবহার করবেন, আপনি যদি রং ব্যবহার করেন স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করতে হবে, এবং রঙের একটা সামঞ্জস্যতা থাকতে হবে। এটা স্বাভাবিক, একটা লোগো সুন্দর করতে হইলে আপনার রংটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে লোগোটাকে স্কেল করতে পারতে হবে এবং ভার্সেটাইল হইতে হবে। আমার এই যে বাটারফ্লাই লোগোটা আছে, এটা মোটামুটি ভালো একটা লোগো, কিন্তু একদম যে ভালো মানে হিসাবের মতো যে ভালো, খাতা কলমে ভালো না। তো প্রথম একটা জিনিস দেখি, এই লোগোটাকে যদি আমি বড় করতে চাই, আমি কিন্তু বড় করতে পারি। আমি যদি ছোট করতে চাই, একদম ছোট কিন্তু করতে পারি। কিন্তু তাও কিন্তু আপনি বুঝতেছেন এই লোগোটা আমার নতুন কোম্পানি বাটারফ্লাই, বাটারফ্লাই এর লোগো যেটা আমি মাত্র বানাইলাম, লোগোটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কোন কোম্পানির লোগো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনার লোগোটা ছোট হোক বা বড় হোক, এটা যেন বোঝা যায়। আচ্ছা, তারপর হচ্ছে
এইটাকে ভালো দেখানো উচিত সাদাতে এবং কালোতে। অর্থাৎ এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি রাখলাম, এটাকে আমি কালো করে দিই, মোটামুটি চলে, বোঝা যায় কোন প্রতিষ্ঠানের। আবার এটাকে আমি কালো ব্যাকগ্রাউন্ডে সাদা করে দিই, এখনো কিন্তু বোঝা যায় কোন প্রতিষ্ঠানের, তাই না? এই লোগোটা কোন প্রতিষ্ঠানের এটা বোঝা যাওয়াটা খুবই জরুরি। সাদা এবং কালোতে যদি আপনার লোগোটা মোটামুটি ভালো লাগে, তাহলে এই লোগোটা সব জায়গাতেই ভালো লাগা উচিত। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, বেসিক স্ট্র্যাটেজি, যেই স্ট্র্যাটেজি গুলা দিয়ে আপনি একটা লোগো সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো আমরা লোগো বিভিন্ন ধরনের আছে। এই যে এই পাশের যে চারটা পাতা দিয়ে তৈরি এই যে ফুলের মতো বাটারফ্লাই, আমি যেটাকে নাম দিছি একটু আগে, তো এই লোগোটাকে আমরা বলতে পারি কিন্তু যে একটা আইকন লোগো। এটা কিন্তু একটা আইকন, একটা সাইন বা সিগনেচার বা এরকম একটা চিহ্ন, একটা চিহ্ন। আমরা অ্যারো যেরকম একটা চিহ্ন, এরপর আপনার কি বলবো, বিস্ময় সূচক একটা চিহ্ন, প্রশ্নবোধক একটা চিহ্ন, ঠিক সিমিলারলি এই জিনিসটা কিন্তু ছোট করে ফেললেও কোনো সমস্যা হয় না। এটা দিয়ে কিন্তু আমি এখন এটা বিভিন্ন মার্কার হিসেবে ব্যবহার করতে পারবো, বা আপনার এটাকে আমি ইউজ করতে পারবো হচ্ছে একটা আইকন হিসেবে, একটা বাটন হিসেবে বা একটা আইকন হিসেবে আমি এটা ব্যবহার করতে পারবো। এরকম আইকন লেভেলের লোগো থাকে। টেক্সট লোগো থাকে। টেক্সট হচ্ছে শুধু টেক্সট যেগুলা থাকে, যেরকম টেক্সট লোগো আমাদের অনেক আছে। আমাজন একটা টেক্সট লোগো, আমি আমাজন জায়ান্ট প্রতিষ্ঠানের লোগোটা একটু বের করে দেখাই আপনাকে, সরি। তো এই যে আমাজন, আমাজন লোগোটার মূল লোগোটা কিন্তু আসলে লেখাটাই লোগো। আমি স্যামসাং এর লোগোটা দেখাই, স্যামসাং লোগো। স্যামসাং এর লোগোটাও কিন্তু শুধু লেখাই, হ্যাঁ। এইটা স্যামসাং এর লেটেস্ট লোগো। এই যে এই লোগোটা স্যামসাং এর লেটেস্ট লোগো। আর এই লোগোটা স্যামসাং এর পুরানা লোগো, হ্যাঁ। স্যামসাং এই গোল্লাটা বাদ দিয়ে এখন শুধু লেখাতে চলে আসছে, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটা লোগো আস্তে 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 আপডেট হয়, মানুষ চোখের সামনে একটা লোগো পরিবর্তন হয়ে যায়, মানুষ বুঝতেও পারে না, ধীরে ধীরে এই চেঞ্জ গুলা হয়। তো লোগো টেক্সট হইতে পারে, আইকন হইতে পারে, 3D লোগো হইতে পারে, যেরকম আমরা ভলক্সওয়াগনের যে লোগোটা দেখেছিলাম, ওই লোগোটা আমি একটু আরেকবার আনতে চাই। এই যে দেখেন, এই লোগোটা 3D একটা লোগো হইতে পারে, একটা 2D কালারফুল লোগো হইতে পারে, একটা মাস্কট হইতে পারে। এই যে যেরকম একটা মানুষের মতো ফিগার, এটা কিন্তু একটা মাস্কট লোগো। তো বিভিন্ন ধরনের লোগো হইতে পারে। আমরা একটা ফাস্ট ফুডের কোম্পানি খুললাম, মনে করেন আমরা আজকেই খুললাম, আমাদের দোকানের নাম হচ্ছে ফাস্ট ফুড। লেখাটা দেখা যাচ্ছে না, আমি প্রথমেই বড় করে নিই। তো এই যে এখানে স্পেসিংটা আছে, আমি প্রপার্টিসে ক্লিক করলাম। লেখার মধ্যে যে যে গ্যাপটা, ফাস্ট এবং ফুডের গ্যাপটা, এই গ্যাপটা আমি আস্তে আস্তে একটু কমায় নিয়ে আসি। অনেক সময় লাগতেছে, আমি সাইড থেকে ক্লিক করে এই যে এখান থেকে অপশন আগে যেগুলো দেওয়া আছে এগুলো থেকে সাপোজ 72 সিলেক্ট করলাম। লেখার স্টাইলটা আমার ভালো লাগে নাই, আমি লেখাটা একটু পাল্টাই। আচ্ছা, এই লেখাটা তো সুন্দর, ভালো লাগতেছে আমার কাছে। তো এইটা হচ্ছে আমাদের ফাস্ট ফুড দোকানের, দোকানের নাম আমাদের ফাস্ট ফুড, এটার একটা লোগো। এখন এই লোগোটা আমি যদি বলি আপনাকে লোগো, এটা কিন্তু আসলে মেনে নেওয়াটা একটু কঠিন, একটু কষ্টকর, কেননা এটার মধ্যে আহামরি কিছু নাই। আচ্ছা, এই টেক্সটটা এখন বেশি চাপা আছে, এই টেক্সটটা তাহলে একটু টেনে বড় করে দিলে কেমন হয়? হ্যাঁ, এখন ভালো দেখা যাচ্ছে। আপনি লোগোতে টেক্সট
টানা হেঁচড়া করতে পারবেন, এইভাবে টেনে বড় করতে পারবেন, চ্যাপ্টা করতে পারবেন, মোটা করতে পারবেন। কিন্তু ডিজাইনে আপনি যে কোনো ব্যানার, ফেস্টুন বা যাই ডিজাইন করেন না কেন, আপনি তা করতে পারবেন না। আপনি কোনো ডিজাইনের কাজের মধ্যে একটা লেখা আপনি এদিক ওদিক করতে পারবেন না। ফন্টটা যেরকম শুরুতে ছিল, মানে অরিজিনাল যেটা ছিল একদম চাপা চাপা, আপনি যদি এই ফন্টটা ব্যবহার করেন কোনো ডিজাইন করার সময়, ডিজাইন, ব্যানার, ফেস্টুন, ভিজিটিং কার্ড বা ব্যাগ, ব্রোশিয়ার যেটাই বানান, ওইটাতে আপনার এই ফন্টটা অ্যাকুরেট ব্যবহার করতে হবে। আপনার এই চাপাটাই ব্যবহার করতে হবে, আপনি টেনে বড় করে দিতে পারবেন না। তবে আপনি লোগো বানানোর সময় একটা ফন্ট এদিক ওদিক করতে পারবেন, 19-20 করতে পারবেন, সমস্যা নেই। লোগোতে কি বললাম আবার একটু বলি, লোগোতে একটা লেখা আপনি টানা হেঁচড়া করতে পারবেন, চ্যাপ্টা বড় করে দিতে পারবেন, কিন্তু অন্য কোনো ডিজাইনের কাজে আপনি তা করতে পারবেন না। আপনার যেই ফরম্যাটে আছে অবশ্যই আপনাকে অ্যাকুরেট রাখতে হবে। আপনি ওইটা যদি অ্যাকুরেট রাখতে আপনার প্রবলেম হয় তাহলে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে হবে। আপনি কোনো অফিসিয়াল জায়গাতে যদি একটা লেখা একটু সুন্দর লাগার জন্য যদি একটু চাপায় দেন, এইটার জন্য আপনার কমপ্লেন খাইতে হইতে পারে, আপনার রিপোর্ট হইতে পারে, ইভেন আপনি বরখাস্ত পর্যন্ত হইতে পারেন। আপনি কেন এই যে 1 চুল মানে হাফ ইঞ্চি কেন চাপাইলেন এর দোষে। এই ফন্ট কোনো দিনও আপনি টানা হেঁচড়া করতে পারবেন না, শুধুমাত্র লোগো বানানো বাদে। তো আমি যেহেতু লোগো বানাচ্ছি, বাটারফ্লাইটা আমার মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ফাস্ট ফুড নিয়ে লোগো বানানো। তো এই ফাস্ট ফুডটার লেখাটা আমার পছন্দ হয় নাই, মানে পছন্দ হয়েছে কিন্তু একটু বেশি চাপা, আমি একটু টেনে একটু ছড়াই দেই, একটু যদি ফাঁকা ফাঁকা করে দেই তাহলে কেমন লাগে একটু দেখি, একটু গ্যাপটা একটু বাড়ায় বাড়ায় দেই। দেখেন এখানে কিন্তু আমার অপশন আছে, এখান থেকে আমি ক্লিক করে কিন্তু এদের মধ্যে স্পেসটা বাড়াই দিতে পারতেছি না, ভালো লাগতেছে না, যেটা ছিল ওইটাই ভালো ছিল। জিরোতে দিয়ে ইন্টারে ক্লিক করলাম, আগের পজিশনে চলে আসলো। তো এই স্পেসটা এরকমই রাখলাম। এখন ফাস্ট ফুড আমার লোগো, একটা লেখা ছাড়া আর কিছুই না, একটু যদি কাজ করতাম কেমন লাগতো। ফাস্ট মানে কি, ফাস্ট ফুড বলতে আমি কি বুঝাচ্ছি, দ্রুত খাবার আসতেছে। তাহলে একটা দ্রুত বা স্পিডের যদি একটা ভাব থাকতো তাহলে মনে হয় একটু ভাল লাগতো। তো স্পিড কিভাবে করা যায়, আমরা একটু পেন টুলটা নেই। তার আগে আমি যে কাজটা করতে চাই, আমি এই লেখাটাকে লেখা থেকে অবজেক্টে ট্রান্সফার করতে চাই। লেখা আর অবজেক্ট কি জিনিস একটু বুঝি। এই যে পিনটা, এই যে বাটারফ্লাইটা আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই পাতাগুলা কিন্তু এক একটা অবজেক্ট, কিন্তু আমার এই লেখাটা কিন্তু একসাথে আছে। এই লেখাটাকে আমি এরকম শেপে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু ইমেজ ট্রেসের মতোই একদম সিম্পল, অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব, ওকেতে দিয়ে দিব। দেখেন এখন যদি আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করি তাহলে এগুলা এখন শেপ হয়ে গেছে। অর্থাৎ আপনি পেন টুল দিয়ে কষ্ট করে এই টিটা আঁকলে যেরকম রেজাল্ট পাইতেন ওরকম হয়ে গেছে। এটা এখন আর লেখা নাই, এখন আর এই লেখাটাকে এডিট করা যাবে না, কিন্তু এই লেখাটা দিয়ে অনেক কাজ করা যাবে, ডিজাইনের কাজ করা যাবে। তো আমি এখন যেটা করতে চাই, প্রথমেই আমি এটার মধ্যে একটা স্পিডের ব্যাপার নিয়ে আসি, দ্রুত, গতি বা স্পিড, এরকম একটা ভাব নিয়ে আসতে চাই। পেন টুল নিলাম, নিয়ে এই পাশ থেকে এই পাশে, এইখান থেকে মনে করেন এরকম দিলাম, ব্যাকা আরো হচ্ছে, এই ব্যাকাটাকে ক্যান্সেল করি, আমি আউটলাইনে দিয়ে দিই তাহলে দেখতে সহজ হবে। এটা এইভাবে দিলাম, আরো আরো ব্যাকা হচ্ছে, ক্যান্সেল করি, এই অ্যাঙ্করে ক্লিক করে ক্যান্সেল করলাম। আর এটা আমি এভাবে ব্যাকা করলাম, আর সরি এটা আমি মিলাই দিলাম। ওকে, তো ঠিক করে দেখি, এইখানের এই পয়েন্টটা একটু সমস্যা আছে, আমি একটু অ্যাডজাস্ট করতে চাই। তাহলে কিভাবে করতে পারি, আমাদের ডিরেক্ট সিলেকশন নামের একটা টুল আছে, এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এতে ক্লিক করলে চলে আসে, কিবোর্ডের এতে ক্লিক করে এই টুলটা নেওয়া যায়। এই অ্যাঙ্করটাতে আমি
ক্লিক করি কোন অ্যাঙ্করটা, এই যে এখানে পেন টুল দিয়ে একটা ডট দিছিলাম না, এই গোলগুলা না, কিন্তু এই গোলগুলা দিয়ে যে গোল গোল হয়, গোল গোলের অপশনটা না, এই এই অ্যাঙ্করটা সিলেক্ট করি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেখি কোন পজিশনে দিলে ভালো হয়। এইটাকেও যদি একটু নাড়াচাড়া করি তাহলে দেখি কিরকম ভালো লাগে। ঠিক আছে, কিন্তু এই বেকাটা কেমন জানি। এখানে দেখেন হ্যান্ডেল বলে একটা জিনিস আছে, হাত বা লিভার, এই লিভারটা দিয়ে কিন্তু আমি এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারতেছি, যেটা এঁকে ফেলছি ওইটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছি। এইখানে আরেকটা হ্যান্ডেল আছে, এটা দিয়ে দেখি এটাও অ্যাডজাস্ট করা যায়। তো আমি একটু একটু চিকন চিকনই রাখতে চাই, একটু এই জিনিসটাকে আরেকটু নিচে নিয়ে আসতে চাই, এটাকে একটু কাছে আনতে চাই, আর এই ব্যাখ্যাটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে চাই। তো এখানে আমি একটা কোনা কানা আঁকলাম, কোনা কানা একে কি লাভ হইলো ভাইয়া, এটা আঁকলাম, আমার ভাল লাগলো। কেন আঁকছি এটা, এটা আঁকলাম আমার ভাল লাগলো, সেজন্য আমি আঁকছি। দেখা যাক কি হয়। তো এই পাশ থেকে এইভাবে রাউন্ড দিলাম, দিয়ে এখানেও এরকম একটা কোনা কানা করতে চাই। তো এই পাশে এইভাবে আনলাম, আমি ফিলটাকে আউটলাইনে দিয়ে দিলাম আপাতত বুঝার সুবিধার জন্য। এই পাশে আবার একটু বেঁকা তেরা দিলাম, এটা আবার বেঁকা হচ্ছে, ক্যান্সেল করি, করে এই পাশ থেকে আবার বেঁকা তেরা দিই, বেঁকা তেরা দিয়ে এই কোণাটা এই কোণার সাথে মিলায় দিই, আর এই দুইটা এখন মিশাই দিই। তো আউটলাইনটাকে ফিল কালার করে দিই। এখন কিন্তু একটু কেমন যেন একটা স্পিড স্পিড ভাব আসতেছে, যেন একটা গতি আছে। এই জিনিসটা ফাস্ট ফুড বসে নাই একটা ব্যাপার আছে, একটা মোশন কাজ করতেছে। যেরকম একটা ট্রেন যখন দ্রুত যায় বা একটা প্লেন যখন যায়, তখন কিন্তু এরকম ধোঁয়া বা মেঘ বা বাতাসের একটা আবয়বের পিছন পিছন কিন্তু যাইতে থাকে। ওরকম কিন্তু আমাদেরটাও যেন কিছু একটা টেনে টেনে হ্যাঁচড়ায় নিয়ে আসতেছে, কেননা এর এত স্পিড। তো কিছু অ্যাডজাস্টমেন্ট যদি করা যাইতো তাইলে খারাপ হইতো না। এখান থেকে হ্যান্ডেলটা দিয়ে একটু অ্যাডজাস্ট করে দেখি কেমন লাগে। হ্যাঁ, ভালো লাগতেছে। আর এই পাশটা যদি আরেকটু একটু আহ ইয়া করে দেওয়া যেত তাহলে কিন্তু ভালোই লাগতো। আর এই কোণাটা যদি আরেকটু উপরে করি কেমন লাগে দেখি। আর এটাকে যদি একটু ভিতরে নিয়ে আসি তাহলে কেমন লাগে। হুম, লোগোটা ভালো লাগতেছে আমার কাছে। উপরেরটা একটু বড় হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার উপরেরটা সিলেক্ট করলাম। এই যে অ্যাঙ্করটা আছে, এই অ্যাঙ্করটা একটু অ্যাডজাস্ট করে নেই। এই যে অ্যাঙ্করটা আছে এটাতেও একটু কাজ করি। এই লিভারটা দিয়ে একটু, এই যে হাত যেটা আছে, হাতটার এই কোনাটায় হ্যান্ডেল, এই যে যখন আসতেছে কোনাটায়, এটা দিয়ে কিন্তু একটু অ্যাডজাস্ট করে কাজ করে নিচ্ছি। আপু, আপনার যদি প্রশ্ন থাকে আপনি কিন্তু করবেন, আপনার যদি সমস্যা হইতে থাকে তাহলে আপনি কিন্তু কোশ্চেন করবেন, না বুঝলেই কোশ্চেন করবেন। তো ফাস্ট ফুড লেখাটা আমি মোটামুটি লিখলাম। তো সবই ওকে, কিন্তু কালারটা, কালারটা তো ভাইয়া পছন্দ হইলো না। কালার পছন্দ হইলো না, তাহলে কালার করতে হবে, কালার আমরা করি। তো প্রথমের এই ফাস্ট ফুডের অংশটা সিলেক্ট করি, এইখান থেকে আমি এটাকে অরেঞ্জ কালারটা দিই। ওকে, আর নিচের ফুডের রংটা, এটাকেও অরেঞ্জই দিতে চাই, কিন্তু আরেকটু ডিপ অরেঞ্জ। এখন কিন্তু একটা মানে খাবার খাবার ব্যাপার চলে আসছে। হ্যাঁ, আমি জানি না আপনার কিরকম লাগতেছে, কিন্তু আমি যখন লোগোটা বানাচ্ছি আমি কিন্তু মোটামুটি এখন স্যাটিসফাইড আছি যে লোগোটা আমার ভালো লাগতেছে। এই লোগোটা আমাদের মিমাপুর নতুন ফাস্ট ফুডের দোকানের জন্য আমি যদি এখন বানাই দেই, মিমাপুকে ফাইলটা যখন আমি দিব, তখন দেখা যাবে উনি এটা এদিক দিয়ে টানা হেঁচড়া করতেছে, এদিক দিয়ে টানা হেঁচড়া করতেছে, এদিক দিয়ে টানা হেঁচড়া করতেছে। এইটা তো আমি চাই না আমার ক্লায়েন্ট এই কাজগুলা করুক। আমি চাই ডি এর সাথে এই জিনিসটা মিশাই দিতে। কি বুঝি নাই ভাইয়া? আমি চাই
ডি যে আছে এই ডিটার সাথে এই জিনিসটা একত্রিত করে দিতে, এক পিস বানায় ফেলতে। এটা যেরকম ডি একটা পিস টুকরা, কেকের টুকরা, ঠিক সেরকম আমার এই যে চুখা, এই যে অ্যারোটা, আগুনের লেজ বা ডি এর লেজ, এই লেজটা যে নাড়াচ্ছি এটা আর একটা পিস, এই দুইটা পিসকে আমি একসাথে করে ফেলতে চাই। তাহলে কিন্তু খুব সুন্দর একটা টুল আছে আমার উইন্ডো থেকে, পাথফাইন্ডার আমার অলরেডি বের করা আছে। এই দুইটা সিলেক্ট করলাম, পাথফাইন্ডারের শেপ মোডের ইউনাইট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন ডিটা কিন্তু এক পিস হয়ে গেছে, এখানে কিন্তু কোনো জোড়া নাই। এটা কিন্তু এমন একটা ভাব ধরছে ডিটা যেন সে এরকমই ছিল। কি হইছে ভাইয়া বুঝি নাই। দেখেন আমি এই দুইটা যদি গ্রুপ করি, সিলেক্ট করি, দেখেন মাঝখানের কিন্তু দাগটা ঠিকই রয়ে যায়। আমি যদি এটার মধ্যে একটা বর্ডার দিতে চাই, দেখেন কি হয়। একটা যদি আমি বর্ডার দেই, লাল রঙের একটা বর্ডার যদি দেই, হ্যাঁ বর্ডারটা মোটা করে দিই, এই যে মাঝখানেও চলে আসে। এটা তো আমি চাই না। আমি চাই জিনিসটা এফ এর সাথে, এই লেজটাও এফ এর সাথে একসাথে মিশেই থাকুক। তো এই দুটা সিলেক্ট করে আমি শেপ মোড থেকে ইউনাইটে দিয়ে দিলাম। আস্তে 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 কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে আপনিও বুঝতে শিখবেন যে আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট যে আপনাকে দিয়ে কাজটা করাচ্ছে তাকে কিভাবে দিতে হবে সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন কাজ করতে করতে, শিখতে শিখতে। তো প্র্যাকটিস করতে হবে, পাথফাইন্ডার নিয়ে ঘাটাঘাটি করতে হবে, সবকিছু নিয়ে ঘাটাঘাটি করতে হবে। এই সফটওয়্যারটা আপনার, এই সফটওয়্যারটা নিয়ে ঘাটাঘাটির দায়িত্ব আপনার। আমি এক ক্লাসে 1 ঘন্টায় বুঝাই, সবকিছু বোঝানো সম্ভব না। 1 ঘন্টায় আমি আপনাকে লোগো বানানো শিখাচ্ছি, অথচ একটা লোগো বানাইতে কমপক্ষে আপনার 3 থেকে 1 সপ্তাহ তো লাগে। সেখানে আমি মাত্র 1 ঘন্টায় আপনাকে লোগো বানানো শিখাচ্ছি। সুতরাং আপনার প্র্যাকটিস করতে হবেই হবেই হবেই। তো এই যে ইউনাইট করলাম, এখন যদি আমি একটা বর্ডার দেই, বর্ডার দিলে দেখেন কি হয়। এখন কিন্তু এই মাঝখান দিয়ে আর হয় না, এই এফ, এফটা এখন এমন একটা ভাব ধরেছে যেন এ লেজটা তারই। তো এই অংশটা যদি একটু গোল করে দেওয়া যায় তো চোখাটা, তাহলে মনে হয় ভাল লাগতো আমার মনে হচ্ছে। তো এই এফটাকে সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুলটা নেই, এই গোল্লা যেটা আছে গোল্লাটাতে টান দিলে আমরা জানি সবকিছু রাউন্ড করে দেওয়া যায়, কিন্তু টান দিলে দেখেন কি হয়। আমি একটু কপি করে আনতে চাই, দেখেন এটাকে একটু টান দিয়ে দেখাই, সমস্ত অংশ গোল 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 হয়ে গেছে। কিন্তু আমি তো শুধু এই কোণাটা গোল করতে চাইছিলাম, পুরাটা তো গোল করতে চাই নাই। তো কিভাবে করা যায়, এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, শুধু এই গোলটায় একবার ক্লিক করলাম, ক্লিক করে তারপর টান দিই। দেখেন শুধু উপরের অংশটা কি সুন্দর মাছের লেজের মতো স্মুথ হয়ে গেল। তো আমি এই পার্টটাকেও স্মুথ করতে চাই, শুধু এই গোল্লাটায় একবার ক্লিক করলাম, এরপর টান দিই, দেখেন কি সুন্দর। এই যে লাল দাগ দিয়ে কি বুঝাচ্ছে জানেন, যে আমার ব্যাকা করা কমপ্লিট। কোন পার্টটা বুঝাইতে হবে আপু বলেন। পাথফাইন্ডারটা যদি একটু বুঝাই, পাথফাইন্ডারটা দিয়ে বিভিন্ন জিনিস একসাথে জোড়া দেওয়া যায়, দুইটা শেপ একসাথে জোড়া দেওয়া যায়। আপনি স্কোয়ার রাখতে পারেন, স্কোয়ারের এই কোণাটা যদি আমি মাইনাস করে দিতে চাই, তাহলে এই যে পাথফাইন্ডার দিয়ে মাইনাস করে দিলাম। এরকম যদি দুইটা থাকে একসাথে যদি যোগ করতে চাই, একসাথে যদি যোগ করতে চাই, তাহলে ইউনাইটে দিয়ে একসাথে যোগও করে ফেলতে পারলাম। আবার এই নিচেরটা থেকে, নিচেরটার কালারটা দিয়ে দিই লাল, হলুদ বা লাল, লাল থেকে যদি কমলা মাইনাস করতে চাই তাহলেও কিন্তু অপশন আছে, এই যে মাইনাস ফ্রন্ট লেখাই আসতেছে, এটা দিয়ে মাইনাস করে দিলাম। দেখেন এটা শুধু কেটে 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 আলাদা করতেছে। এখন এই যে আপনি স্ক্রিনে যে লাল শেপটা দেখতে পাচ্ছেন, এটা কি আঁকা সম্ভব ছিল? অবশ্যই সম্ভব ছিল। আপনি স্কোয়ার এঁকে এঁকে সারাদিন লাগায় আপনি বিভিন্ন ভাবে এঁকে এটা বানাইতে পারতেন, অথবা আপনি পেন টুল দিয়ে আঁকতে পারতেন।
কিন্তু তার থেকে সহজভাবে একটা পদ্ধতিতে আমরা পাথফাইন্ডার ব্যবহার করে এটা প্লাস মাইনাস করে দিতে পারছি। ঠিক আছে, শেপ আর অবজেক্ট, 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 এই যে এখানে একটা অবজেক্ট আছে, এই পুরাটা যে অবজেক্টটা আছে এখানের প্রতিটা টুকরা এক একটা শেপ। শেপ মানে আকার বা আকৃতি। এই শেপ গুলা দিয়ে যেই কাজ করা যায়, এই টেক্সটটা দিয়ে কিন্তু সেই কাজ করা যায় না। টেক্সট বলতে লেখা বা অক্ষর, এই লেখাটা দিয়ে কিন্তু সেম কাজ করা যাবে না যেটা এই আকারটা দিয়ে আকৃতিটা দিয়ে করা যাবে। এটার রং পাল্টানো যায়, হ্যাঁ, একটার থেকে আরেকটা মাইনাস করা যায়। এই যে দেখেন একটার থেকে আরেকটা বিয়োগ করে দেই, ঠিক আছে, এই কাজগুলা কিন্তু করা যায়, কিন্তু এই লেখাতে কিন্তু তা হয় না। লেখা কিন্তু একটা থেকে আরেকটা মাইনাস করা যায় না। The filter produced no result. Please select two intersecting paths. মানে ইন্টারসেক্ট, একটা আরেকটার উপর দিয়ে যাচ্ছে এরকম দুইটা পাথ বা রাস্তা। এই লেখা কোনো রাস্তা না। তো লেখাটাকে রাস্তা বানাইতে হইলে যে অপশনটা, সেটা হচ্ছে এক্সপ্যান্ড করে নেওয়া যায়। লেখা, যে কোনো লেখা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলে ওইটা একটা এরকম শেপের মতো হয়ে যায়। এখন যদি আমি আনগ্রুপ করি, দেখেন এই যে ইউটা কিন্তু দুইটা অংশ দিয়ে তৈরি। এই দুইটা অংশ রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ দেওয়ার পরে এখন কিন্তু আমি ইউটাকে আলাদা করে ফেলতে পারছি। ঠিক আছে, এই কাজগুলা করা যায় আপনার এক্সপ্যান্ড করার পরে। তো যেটা বলতেছিলাম, আপু আর কোনো কোশ্চেন থাকলে করবেন। হ্যাঁ, তো এইখানে দেখেন ফুড, এই ডিটা, এটা সিলেক্ট করি। এটা কিন্তু একসাথে একত্রিত করছি, কারণ হচ্ছে এই কোণাটা আমি গোল করতে চাই দেখে। দুইটা যদি আলাদা থাকতো তাহলে কিন্তু এই কাজটা আমি করতে পারতাম না। তো এটা আমি সিলেক্ট করলাম। এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এটা নিলাম, নিয়ে এই গোলাটা একবার ক্লিক করলাম। ক্লিক করে যদি টান দিই তাহলে দেখেন রাউন্ড হয়ে গেল। আবার এই পাশের যে জোড়াটা আছে, জোড়াটা কিন্তু আমি স্মুথ করতেছি আস্তে আস্তে। এই যে জোড়াটা আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে যদি টান দিই তাহলে এটাও স্মুথ হইলো। এখন দেখেন এফ এর এই লেজটা, মাসেল লেজটাকেও আলাদা মনে হচ্ছে না, ডি এর এই মাসেল লেজটাকেও আলাদা মনে হচ্ছে না। বুঝতে পারলেন আপু? তো এই হয়ে গেল আমার নতুন কোম্পানির লোগো। এটা হচ্ছে একটা টেক্সট লোগো। এই লোগোটার পাশাপাশি এখন আমি অন্য আরেকটা লোগো বানাইতে চাই, ফাস্ট ফুড লোগো। তো এইবারের লোগোটা বানাইতে চাই যেহেতু, বুঝতে পারছেন আপু, রাইট? তো ইলিপস টুলটা দিয়ে আমি চাচ্ছি এখন একটা বার্গার বানাইতে। যেহেতু ফাস্ট ফুডের দোকানে গিয়ে আমরা বার্গার, পিৎজা, হটডগ, স্যান্ডউইচ এই সেই খাই, আমি একটা বার্গার দিতে চাই। তো বার্গার বানাইতে হইলে আমি এটা আঁকলাম, একটা গোল্লা আঁকলাম, ডিম, পেন টুল নিলাম, বা আপনি যে কোনো টুল নিতে পারেন, রেক্টেঙ্গেল টুলই মনে করেন নেন। এই যে এটা এভাবে আঁকলাম, একটার উপর দিয়ে আরেকটা, এই দুইটা সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার অপশন থেকে এই যে পাথ ফাইন্ডার ডিভাইড, এই অপশনটা নিলাম। কোন অপশন কেন নিচ্ছি ভাইয়া? আপনি একবার এটা নিচ্ছেন আরেকবার ওইটা নিচ্ছেন, কেন নিচ্ছেন? নিচ্ছি আপু কারণ হচ্ছে আমি চর্চা করছি, আমি দেখছি কোনটা কখন কাজে লাগতেছে। এটা আমি ঘাটাঘাটি করতে 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 আমি রিয়েলাইজ করছি। আপনি সিলেক্ট করলে ও বলেও দিবে ডিভাইড, অথবা উপরেরটা সিলেক্ট করলে বলেও দিবে মাইনাস ফন্ট। তো আপনি যখন কাজ করবেন, আমরা যখন কাজ করব, তখন কোনটা কখন লাগবে এটা আপনি প্র্যাকটিস করতে করতে অটোমেটিক বুঝে ফেলবেন। তো রাইট ক্লিক করি, আনগ্রুপ করি, এই যে তলার যেটা ছিল এটা ডিলিট করি। এই যে দেখেন আমার বার্গারের এক পিস রুটিকে আমি দুই পিসে কেটে ফেলছি। বার্গারের উপরের রুটি রেডি, নিচের রুটিও রেডি। ভাইয়া এটা তো রুটির মতো দেখাচ্ছে না, বার্গারের রুটি তো আর এরকম এত সুন্দর না, মানে এত সুন্দর কমলা কালারের না। তো কালার আমি কিভাবে বলবো কখন কোন কালার লাগবে? কালারের জন্য আমি যেটা করতে পারি, আমি কালারের জন্য
গুগলে চলে যাইতে পারি। হ্যাঁ, আমি একটু দেখাই। গুগলে আমি সার্চ দিব হচ্ছে বার্গার কালার প্যালেট। আমি এটা একটু স্ক্রিনে নিয়ে আসি, দেখেন এইখানে বিভিন্ন রং দেখাচ্ছে যে বার্গার যদি তুমি বানাইতে চাও তাহলে কিন্তু তুমি এই রংগুলা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো আমি বার্গার বানানোর জন্য এই যে কালার প্যালেটটা আছে এইটাই মনে করেন আপাতত নেই, বা এই যে প্রথমটা আছে বা এইটা আছে, এই কালারটা নেই। কপি ইমেজ, কপি করলাম, রাইট ক্লিক করে কপি ইমেজ, বা আপনি সেভ করতে পারেন, ডাউনলোড করতে পারেন। দেখে দেন, দেখি নেই, মাঝখানে আমার নেট চলে গেছিল। কোন পার্টটা দেখেন নাই? এই যে রুটি, ওই যে বার্গার শুরু থেকে। আচ্ছা বার্গারের শুরু থেকে, আচ্ছা এই জায়গাটা দেখেন, আবার বার্গার টাকতেছি। দেখেন আমার বার্গারের জন্য যেই কালারটা প্রয়োজন ওই কালারটা কিন্তু আমি সার্চ দিছি যে বার্গার কালার প্যালেট। গুগল জানে না এমন জিনিস দুনিয়াতে কমই আছে। হ্যাঁ, তো গুগলে যখন আমি সার্চ দিছি, গুগলের ইমেজ অপশনে আসছি, তখন ও আমাকে দেখাচ্ছে তুমি বার্গার এই 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 কালার দিয়ে বানাইতে পারো, এই কালার দিয়ে বানাইতে পারো। আমি এই কালার গুলা পছন্দ করছি, আমি কপি করে নিচ্ছি। কপি কপি করে এখানে আসলাম, এখানে এসে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে এর সাথে ভি তে প্রেস করলাম, আমার এই রঙের অপশন গুলা কিন্তু চলে আসলো। হ্যাঁ, তো রঙের অপশন গুলো আমি রাখি এখানে। বার্গারের জন্য আমি আবার বার্গার আঁকি। দেখেন ইলিপস টুল দিয়ে আমি একটা ডিম আঁকলাম আমার পছন্দসই ভাবে। আপনার যেটা ভাল লাগে, যেটা সুন্দর মনে হয় ওইভাবেই আপনি করবেন। কোটি কোটি কাজ করা যাইতে পারে। হ্যাঁ, দুনিয়ার যা কিছু দেখেন, যত লোগো দেখেন, সব এই সফটওয়্যারটা থেকে বের হওয়া। সুতরাং দুনিয়ার কম বেশি সমস্ত লোগোই এইটা দিয়েই বানাইতে হবে। তো সবকিছুই করা সম্ভব, আপনার শুধু জানতে হবে। তো এইখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল বা স্কোয়ার বা চতুর্ভুজটা নিলাম, নিয়ে এইখানে আঁকলাম, মাঝ বরাবর মোটামুটি আঁকলাম। একে এই দুইটা একসাথে সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডারের অনেকগুলো অপশন আছে, এই অপশনটাই দিলে দেখি কি হয়। না, এটা তো চাই না। এই অপশনটাই দিলে দেখি কি হয়। না, এটাও চাচ্ছি না। কন্ট্রোল জেড, আগের পজিশনে চলে গেলাম। এটাতে দেখি কি হয়। সব কয়টা পুরাটা এক হয়ে গেছে, এইটাও তো চাই নেই আমি। আমি এটাতে দিয়ে দেখি কি হয়। এখন শুধু উপরের পিসটা কেটে গেছে, নিচের রুটিটা আমার গায়েব। তাইলে এটাতে দেখি কি হয়। শুধু বর্ডার গুলা দিয়ে দিল আমাকে, বর্ডার তো আমি চাই নাই। তো এই যে এটা আছে ডিভাইডে দিয়ে দেখি কি হয়। সব কয়টা পিস পিস করে কেটে ফেলছে। যে যার উপর দিয়ে যে জায়গা দিয়ে গেছিল শুধু কেটে দিছে, আর কিছু করে নাই। কাউকে ডিলেট করে নাই, কাউকে বাদ দেয় নাই। কেকের মতো শুধু কেটে কেটে যতগুলা টুকরা হয়েছে সবগুলা এখানেই আছে। তো আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেই। দেখেন কি কি টুকরা হইলো, এই যে দুইটা টুকরা, এই যে তিনটা টুকরা। এই স্কোয়ারটার থেকে এটা গায়েব করে ফেললাম। এখন যদি আমি স্কোয়ারটা ফেরত চাই তাহলে কি করতে হবে? এই দুইটা বসাই দিলে কিন্তু আমার স্কোয়ারটা আগের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ স্কোয়ারের এই জায়গাটাকে কেটে সে শুধু একটা পিস বানাই দিছে। গোল্লাটারও একটা, এটারও একটা। ঠিক আছে, কেটে কেটে দিছে আর কি, কেকের মতো ছাঁচের মতো কেটে দিছে। এগুলা প্র্যাকটিস করলে, ঘাটাঘাটি করলে, দুই তিনটা শেপ নিয়ে যখন একটার উপর আরেকটা দিয়ে ক্লিক ক্লিক করে করে দেখবেন তখনই বুঝতে পারবেন। তো এইখানে বার্গারের উপরের বার্গারটা আমার একটু মোটা তাজা হয়, আর নিচের বার্গারটা একটু শুকনা মতো হয়, চ্যাপটা চ্যাপটা হয়। চ্যাপটা করে দিলাম। বার্গারের রুটি। হ্যাঁ, প্র্যাকটিস আপু এখন কইরেন না, এখন দেখতে থাকেন। এখন দেখতে থাকেন মনোযোগ দিয়ে। আপনি ক্লাসটা শেষ হবে, ভিডিওটা আপলোড হবে, আপনি ভিডিও প্লে দিয়ে, ভিডিও দেখার দরকার নেই, আপনি আপনার মতো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ক্লাসটাকে মনোযোগ। ভাইয়া এখন করি নাই, আগে করছিলাম, হ্যাঁ, যে ফার্স্ট আপনি দেখাই দিচ্ছিলেন। প্র্যাকটিসের উপরেই থাকবেন, প্র্যাকটিসের বাহিরে কোনো কিছু নাই। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে আমি আপনাকে যদি কেউ চাকরি দিতে চায়, আচ্ছা না তা না, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার এখন কুইকলি আপনার গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসা প্রয়োজন। দুইজন মোটরসাইকেল চালায়, আপনার দ্রুত আসা দরকার, যত দ্রুত সম্ভব দুইজন। আমি, আমার বয়স কম, আমি মোটরসাইকেল চালাই গত 1 বছর ধরে।
কিন্তু আমি অনেক ট্যালেন্টেড, আমি না মোটরসাইকেল একদম রেসিং এর মতো টিভিতে যেরকম দেখায় ওইভাবেই চালাইতে পারি। হ্যাঁ, রেসে যেরকম দেখায় অনেক ভালো চালায়, সিনেমার মতো চালাইতে পারি। আরেকজন হচ্ছে আরেকটু বয়স বয়স মনে করেন 35 বছর, তিনি 20 বছর ধরে মোটরসাইকেল চালায়। আপনি কার পিছে উঠে বেশি কমফোর্ট ফিল করবেন? আমি আমি ট্যালেন্টেড আমার পিছে, নাকি যে 20 বছর ধরে মোটরসাইকেল চালায় তার পিছে? অবশ্যই 20 বছর ধরে যে চালায় তার পিছে, তার অভিজ্ঞতা বেশি। সে হয়তো আমার মতো ট্যালেন্টেড না, আমার মতো এত রেসিং টেসিং পারে না, কিন্তু সে জানে কিভাবে চালাইতে হয়। 20 বছর ধরে যেহেতু চালাইতেছে, বহু চালাইছে। আর আমি মাত্র 1 বছর চালাইছি, যতই ট্যালেন্টেড হই অ্যাক্সিডেন্ট এখনো করি নাই, কিন্তু করার বহু সময় আছে। আর যে লোক 20 বছর ধরে চালাইতেছে, সে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখছে, অ্যাক্সিডেন্ট করছে, সে শিখছে, শিখে শিখে এখন সে তার পজিশনে আছে। আপনি অভিজ্ঞ লোককে চান, ট্যালেন্টেড না। ট্যালেন্টেড হওয়াটা ভালো, নিজের জন্য ভালো, দ্রুত কাজ শেখা যায়, দ্রুত কাজ করা যায়, কিন্তু ট্যালেন্টের আগে হচ্ছে অভিজ্ঞতা, প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে দুঃখজনক বা খারাপ শোনাইলেও এটাই সত্য। আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি বেশি প্র্যাকটিস করেন, আপনার পাশের জন যতই ট্যালেন্টেড হোক, আপনি পরীক্ষার হলে যতই ট্যালেন্টেড হন, যতই বুদ্ধিমান হন, রোল এক যে সারা বছর পড়ে আসছে, সে যদি গাধাও হয়, সে আপনার থেকে বেশি নাম্বার পাবে। আপনি হলের মধ্যে বসেই এক্সপেক্ট করতে পারেন না আমি মেধাবী, আমি আইনস্টাইনের মতো জ্ঞানী দেখে আমি বেশি নাম্বার পাবো, তাই না? তো আমাদের প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাদের প্র্যাকটিসের মাত্রাটা অনেক বাড়াই দিতে হবে। এখন যে লেভেলে আছে তার থেকে কমপক্ষে 2 থেকে 3 গুণ বাড়াইতে হবে, গুণ। আপনি যদি এখন 2 ঘন্টা করেন, আপনার কমপক্ষে 9 ঘন্টা করা উচিত। আমি যখন শিখছি তখন আমি 18 ঘন্টা প্র্যাকটিস করতাম, 6 ঘন্টা ঘুমাইতাম, খাইতাম, গোসল টোসল করতাম, আর বাকি 18 ঘন্টা কম্পিউটারের সামনে চোখ গেছে এইভাবেই। তো আপনাদেরও তাই করতে হবে, শিখতে হইলে প্র্যাকটিস করতে হবে। তো বার্গারের উপরের রুটিটা গোলগাল, মানে না দোষ না দোষ, নিচের রুটিটা চ্যাপ্টা করছি। রুটির কালারটা সুন্দর হয় নাই, রুটির কালারটা সুন্দর একটা কালার দিই, মোটামুটি চলতেছে আপাতত, দেখি কতদূর কি হয়। তো এই পাশের রুটিটা এত সুন্দর চোখা চোখা করে কাটা পছন্দ হচ্ছে না। এই যে কোনার গোল্লাটা আছে, এটা সিলেক্ট করে টান দিই, এক পাশ গোল হয়। এক পাশ তো গোল করতে চাই নাই, 2 পাশে গোল করতে চাই, তাহলে এটা সিলেক্ট করি, শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করি, এরপর টান দিই, দেখেন 2টা একসাথে গোল হয়। ঠিক আছে, আমি হালকা একটু সৌন্দর্যের জন্য অল্প একটু গোল গোল করে দিলাম। ঠিক আছে, অথবা যেহেতু 2টা পয়েন্টই আছে, আমি সিলেক্ট করার প্রয়োজন নাই, টান দিলে যতগুলা পয়েন্ট আছে একসাথেই কাজ করবে। যেহেতু মাত্র 2টাই পয়েন্ট আছে গোল করে দেওয়ার জন্য, সেহেতু আমি কোনো কিছু সিলেক্ট ছাড়াই এমনি টান দিলেই সম্ভব। আপনি কাজ করতে করতে বুঝবেন কখন কোনটা হচ্ছে। মুখে না শুনে কাজ করে শেখাটা ভালো, নিজের হাতে শেখাটা ভালো। অঙ্ক দেখে দেখে শেখা যায় না, অঙ্ক করে করে শিখতে হয়, এটা সেম। এর থেকে অ্যাকচুয়াল মানে ডিফারেন্স নাই। তো আমার 2টা রুটি এখন খুব সুন্দর হয়েছে। এখন রুটির পাশাপাশি দরকার হচ্ছে একটা মাংসের দলা, মাংসের যে একটা প্যাটি থাকে, ওইটা আমার এখন প্রয়োজন, যেহেতু বার্গার। তো মাংসের জন্য আমি একটা স্কোয়ার আঁকলাম, স্কোয়ারটার রং এই মাংসের কালার মনে হয় এইটা দিয়ে দিই। পছন্দ হইলো না, এরকম স্কোয়ার, আচ্ছা কোনাগুলা তাহলে একটু গোল করে দেই তো কেমন লাগে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে না, এটা মাংস হইতে পারে। আচ্ছা ঠিক আছে, একটু নিচে নিয়ে আসলাম। এখন আমাদের আরেকটু বাকি আছে, আমাদের আহ কি দেওয়া যাইতে পারে, আমরা সুন্দর একটা লেটুস পাতা দিতে পারি, ওই যে বাঁধাকপির পাতার মতো লেটুস পাতা যেটা হয় ওইটা দিতে পারি। ওইটা দিতে হইলে আমরা কিভাবে করতে পারি, আমরা এটা একে একে করতে পারি। আঁকতে হইলে আমি জাস্ট রাফলি বেকাতেরা ভাবে একটা পাতার এদিক ওদিক এবড়ো থেবড়ো এঁকে দেই। হ্যাঁ, এত পারফেক্ট আমার প্রয়োজন নাই, আমি যেভাবে পারতেছি ওইভাবেই করে দিচ্ছি। হ্যাঁ, ওরকম আহামরি দক্ষ হাতে করতেছি না, আমি জাস্ট রাফলি একটা এদিক ওদিক করে দিই, দেখি না কি হয়। প্র্যাকটিস করতে করতে আপনার যখন যেটা ভাল লাগবে না, ওইটা তখন আপনার চেঞ্জ করতে হবেই। একটা লোগো বানাইতে হইলে আপনার ক্লায়েন্ট আপনাকে 50 বার 100 বারও বলতে পারে যে ভাই এটা সবই ওকে, একটু রংটা একটু যদি পাল্টাই দিতেন।
এটা আপনাকে বলবে। তো আমি এটা এখানে দিয়ে এটা এটার সাথে মিলাই দিই। হ্যাঁ, আমার হয়ে গেল লেটুস পাতা। রংটা হলুদ আছে, রংটাকে আমি সুন্দর একটা সবুজ কালার দিয়ে দিই। সবুজ কালার, এই কালারটা কেমন না, ভালো লাগতেছে না, এই কালারটা দেখি, এই কালারটা ভালো লাগছে, তো এই কালারটা আমি রাখি। তো আমার বার্গার কিন্তু আস্তে 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 হচ্ছে, লেটুস পাতাটা উপরে চলে আসলো, লেটুস পাতাটা উপরে চলে আসলো, ঠিক আছে, সমস্যা নাই। আমি যদি প্যাটিটাকে বা মাংসটাকে উপরে আনতে চাই, তাহলে আমরা জানি কিভাবে অ্যারেঞ্জ করতে হয়। যে মাংসটা এখন উপরে চলে আসলো, ঠিক আছে। মাংসটাকে আবার যদি নিচে পাঠাইতে চাই, তাহলে কিন্তু আমরা জানি কিভাবে করতে হয়, কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট, কন্ট্রোলের সাথে থার্ড ব্র্যাকেট চেপে আগে পিছে করা যায়। তো এই গেল আমার লেটুস পাতা, এই গেল মাংস, এই গেল রুটি। আর কি করা যেতে পারে, দুইটা টমেটো দেওয়া যেতে পারে। টমেটোটা কিভাবে দেওয়া যেতে পারে, টমেটোটা আমি নর্মালি পাতলা করে এইটার রংটা দিয়ে দিই, সুন্দর এই লাল রংটা দিয়ে দিই। আই ড্রপার টুল দিয়ে ওইটা সিলেক্টেড অবস্থায় আমি এই পাশ থেকে রংটা সিলেক্ট করে নিলাম, এই লাল রংটা সিলেক্ট করে নিলাম। এখন এটা আমার টমেটো বলে চালানো হয়তো সম্ভব, হয়তো সম্ভব না, যেটাই হোক আমি টমেটো আরেকটা দিতে চাই। আরেকটা টমেটো দিলাম। টমেটো, এই টমেটোটা একটু বড় করে দিই। হ্যাঁ, দুইটা টমেটো আমি দিয়েছি। টমেটোর দুইটার একটাও সুন্দর নয়। ঠিক আছে, দেখা যাক পরবর্তীতে কি হয়। তো আর কি দিতে হবে, আর দিতে হবে একটা চিজ দিতে হবে, একটা চিজ। আমরা একটা বার্গারের ছবি আগে একটু দেখে নিই। হ্যাঁ, একটা বার্গারের ছবি আমরা দেখি। এই যে দেখেন কত সুন্দর বার্গার। এত সময় আমাদের নাই, আমরা এই হলুদ চিজটা, এই যে হলুদ যেই পার্টটা আছে, এটা একটু এঁকে ফেলি কুইকলি। তো আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই পাশ থেকে মনে করেন এইখান থেকে আঁকা শুরু করলাম। সরি, এখানে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে দিলাম, এরপর এটা ক্যান্সেল করলাম, সে এইখানে দিলাম, এটা ক্যান্সেল করলাম, এটা আবার এই বরাবর দিলাম, দিয়ে এটা এই পাশে দিলাম। এবার আমি রাফলি এটা ক্লোজ করে ফেলি, ঠিক আছে, এটা ক্লোজ করে ফেললাম। তো এটার রংটা এখন আমি সিলেক্ট করে দিই। রংটা আমি দিতে চাই চিজের রং। চিজের রংটা আসলে আমার বার্গারের রুটির রঙের সাথে মিশে যাচ্ছে, তাই আমি এখান থেকে ক্লিক করে রংটা আর একটু লাইট করে দিলাম। হ্যাঁ, রংটা লাইট করে দিয়ে আমি এই রংটা ছেড়ে দিলাম। তো এখন আমি এটাকে, রুটিটাকে আগে উপরে নিয়ে আসি, রুটিটাকে উপরে নিয়ে আসলাম, রুটিটাকে একটু নিচে নামাই দিই। এটা যদি আরেকটু ওই পাশে দিই, আরেকটু নিচে দিই, মোটামুটি হচ্ছিল, কিন্তু কিন্তু এই কোণাটা একটু বেশি হয়ে গেছে। তাহলে ওই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটা সিলেক্ট করে একটু ভিতরে নিয়ে আসি। হ্যাঁ, আর কালারটা একটু বেশি ম্যাচ হয়ে যাচ্ছে, আমি কালারটা এখান থেকে একটু হলদে টাইপের দিয়ে দিই। ঠিক আছে, ফাইন। বার্গার মোটামুটি কিন্তু কমপ্লিট। গরিবের বার্গার কিন্তু বার্গার। তো বার্গারের মধ্যে আরো আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা যদি চাই এটাকে সুন্দর কালার দিতে, তাহলেও কিন্তু আমরা পারবো। কিভাবে পারবো, গ্রেডিয়েন্ট অপশনে চলে যাই, গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এই যে এখানে কালার অপশন গুলো আছে, আমি কালার গুলা কিছু কমায় দিতে চাই, ডিলিট করে দিলাম। এটা এটা সিলেক্ট করলাম, এটা ডাস্টবিনে ক্লিক করে ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, ডাস্টবিনে ক্লিক করে ডিলিট করলাম। মাত্র দুইটা কালার রাখলাম গ্রেডিয়েন্টের জন্য। এই হলুদটাকে নিয়ে কালারটা দিয়ে দিলাম এই লাল কালারটা, আর এই লালটাকে নিয়ে এটার কালারটা দিয়ে দিলাম এই হলুদ কালারটা। আর গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে লাইন থেকে গোল্লা গ্রেডিয়েন্ট বা সার্কেল, রেডিয়াল গ্রেডিয়েন্টে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, লিনিয়ার থেকে রেডিয়ালে দিয়ে দিলাম এখান থেকে। এখন দেখেন কি করতেছি, এটা সিলেক্ট করতেছি, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, জিতে গ্রেডিয়েন্ট টুল, এই টুলটা দিয়ে এখন কিন্তু আমি 19-20 করে আমার পছন্দসই ভাবে আমি এই শেডিংটা দিতে পারি। হ্যাঁ, শেডিংটা আমি এভাবে দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে।
আর নিচেরটার জন্য আমরা সেম কাজই করতে পারি, আমরা গ্রেডিয়েন্ট দিলাম, কিন্তু নিচের রুটিটা একটু সাদা সাদা টাইপের থাকে, তাই আমি এটার কালারটা সিলেক্ট করে এটার কালারটা একটু ফ্যাকাশে ধাঁচের কিছু একটা দিতে চাই। ফ্যাকাশে ফ্যাকাশে আমি এখান থেকে কালার অপশনে গিয়ে এটা একটু হলদে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমি দিতে চাই লিনিয়ার বা লম্বালম্বি গ্রেডিয়েন্ট। এখান থেকে আমি এটাকে লম্বালম্বি ভাবে দিলাম, লম্বালম্বি ভাবে দিলাম, দিয়ে এদের এই যে ট্রানজিশনটাকে একটু কম স্মুথ করে দিই। মোটামুটি আমার ভালো লাগছে, ঠিক আছে। তো এটাকে আরেকটু যদি চাপা যাইতো, হচ্ছে না, চাপতেছে না, তাহলে কি করা যাইতে পারে? তাহলে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, দেখি এই পাশে কি আছে আর এই পাশে কি আছে, এই দুইটাকে টেনে একটু নামাই দিই। বুঝেন নাই কি করলাম? দেখেন আবার, এই যে এই শেপটাকে সিলেক্ট করছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করছি। কোন পয়েন্টটা ভাইয়া? এই যে এই পাশে দেখেন পয়েন্ট আছে দুইটা, এই দুইটার মধ্যে নিচের পয়েন্টটা সিলেক্ট করছি। আপনি কাজ করতে করতে বুঝবেন কোন পয়েন্টটা আপনার ধরা প্রয়োজন পড়তেছে। আপনার টেস্ট অনুযায়ী এটা হচ্ছে টুল, আপনি কাটবেন না বাড়াবেন না কমাবেন, এটা আপনার চয়েস। কোনটা কাটবেন কোনটা বাড়াবেন এটা আপনার চয়েস, করতে করতে বুঝতে হবে আসলে কোনটা কাটা প্রয়োজন। আপনি একটা টেবিল বানাইতে চান, আপনার 4টা পায়া লাগবে একটা টেবিলের, এরকম একটা প্লেন পাটাতন লাগবে। এখন এই 5টা জিনিস দিয়ে আপনি একটা টেবিল বানাইতে পারবেন। এখন পায়াগুলা কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে, এটা বুঝার দায়িত্ব তো আপনার, তাই না? এটা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, কিবোর্ডের শিফটে চাপ দিয়ে ধরলাম, ধরে এই পয়েন্টটাও সিলেক্ট করলাম, দুইটা পয়েন্ট সিলেক্ট করে এই যে টেনে 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 দেখেন নামাই দিচ্ছি। না ভাইয়া এটা কি করলেন, সুন্দর হইলো না। তো আবার এই যে নিলাম, নিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা শিফটে চাপ দিয়ে সিলেক্ট করলাম, টেনে টেনে একটু একটু নামাই, দেখি কেমন লাগে। আহা, তেরচা হয়ে গেল। আবার একটু ট্রাই করি, এই যে এই যে এই যে নামাই, না বেশি হয়ে গেল। তো নামাই, তেরচা হয়ে যাচ্ছে কেন? শিফটে চাপ দেন, তেরচা হবে না। শিফটে চাপ দিয়ে কাজ করলে স্মুথলি কাজ করতে পারবে। তো হালকা আমি একটু চ্যাপটা চ্যাপটা ভাব দিতে চাই, তাই আমি হালকা একটুই দিলাম। তো মনে হয় আমার বার্গারটা খুব সুন্দর দেখতে হয়েছে, এবং দেখেই মনে হচ্ছে যেন খেয়ে ফেলি খেয়ে ফেলি এরকম একটা ভাব আছে। তো এই যে আমার বার্গারটা হয়ে গেছে। কিন্তু আপনি যদি চান এটা নিয়ে কাজ করবেন, এটা আরো সুন্দর করবেন, আরো গর্জিয়াস করবেন, তাহলে আপনি সবুজ কালারটা আরো 2-3টা শেড দিতে পারেন। হ্যাঁ, আরো অন্যান্য শেড দিতে পারেন, যেরকম এই যে এখানে সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ, একাধিক পাতা আছে। আপনি পেন টুল দিয়ে আস্তে 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 এটা করতে পারেন। এটা কিন্তু আপনার স্কিলের উপর। এই যে দানাগুলো আছে উপরে, তিলের দানা, এই দানাগুলা এই যে রুটির উপরে যেটা আছে, এই যে ডট ডট গুলা বীজের মতো বা চালের দানার মতো, এগুলোও কিন্তু আপনি আঁকতে পারেন। আপনি আস্তে আস্তে পেন টুল দিয়ে আঁকতে পারেন, অথবা আমি নর্মালি যেটা করব, ব্রাশ দিয়ে আমি কিছু ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্রাশ দিয়ে আমি কিছু ডট দিয়ে দিচ্ছি। তো আমার বার্গারটা কিন্তু মোটামুটি হয়ে গেল। তো আমার ফাস্ট ফুডের জন্য আমি যে লোগোটা বানাচ্ছিলাম, দেখি আবার এটা একটা টেক্সট লোগো, এটা একটা আইকন লোগো, দুইটা কিন্তু আমি একসাথেও আবার ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? আমি এটা এটার সাথেই অ্যাড করে দিতে চাই, হয়তো এইভাবে, নয়তো পাশে, নয়তো কোনাকুনি। আসলে এটা আপনার পুরাটা ডিপেন্ড করবে আপনার অভিরুচির উপর, আপনি কিভাবে চান প্রেজেন্ট করতে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই রুটিটার উপরই এঁকে দিতে পারি। তো প্রথমেই আমি উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে এসে এটাকে এখানে বসাই, এটাকে সাপোজ সে সাদা করে দিলাম। এভাবেও করতে পারি আমার ইচ্ছা মতো, আমি আমার চয়েস মতো, আমার কাস্টমার যেরকম চায়
মানে এই ফাস্ট ফুড দোকানটার মালিক যেরকম চাবে সেরকম ভাবে আমি তাকে এই লোগোটা উপহার দিতে পারি। এখানে বোঝা যাচ্ছে না কিরকম লাগতেছে? আমি এখানে কালোতে নিয়ে আসি, দেখেন এই যে এইভাবে আমি বানাইতে পারলাম লোগো। দুইটা লোগো, একটা টেক্সট, একটা আইকন। এই বার্গারটা দিয়েও শুধু একটা লোগো হওয়া সম্ভব, এই লেখাটা দিয়েও একটা লোগো হওয়া সম্ভব, দুইটা মিলায়েও হওয়া সম্ভব, আবার দুইটা একই কোম্পানির লোগো হওয়া সম্ভব। আপু আপনি কি বুঝতে পারছেন? আপু আচ্ছা, তো আজকে আমরা আসলে অনেক কিছু দেখলাম, অনেক কিছু। আপনি আমার সাথে আহ আমরা আজকে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা জিনিস কিন্তু বানানো শিখলাম, মাত্র 1 ঘন্টা সময়। আপনি এখন যদি আশা করেন আমি এক আপনি 1 ঘন্টায় এই জিনিসটা করে ফেলবেন, হয়তো সম্ভব হইতে পারে যদি আপনি ট্যালেন্টেড হন। কিন্তু ওই যে যেটা বললাম, ট্যালেন্টেড হওয়ার আগে যেটা জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি পরীক্ষার হলে না পড়ে গেলে কিছুই পারবেন না। তো আমার মনে হয় আজকে আমরা ক্লাসটা এইখানেই শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ইয়া করতে হবে। হ্যাঁ আপু, এটি আমি আপনাকে বুঝাচ্ছি যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি আমার প্রথম যে কাজটা পাই গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, সেটা হচ্ছে প্রথম কাজ শেখার মনে হয় 3 কি 6 মাস পরে আহ আপনার খুব সম্ভবত আমার 150 না 200 টাকা লাভ হয়েছিল প্রথম কাজে। 150 বা 200 টাকা লাভ হয়েছিল জীবনের প্রথম কাজে, তাও শেখার 3 মাস পরে। আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন না, কেননা হাজার হাজার মানুষজন শিখে বসে আছে, তারা প্র্যাকটিস করতেছে, চর্চা করতেছে, কাজ করতেছে। তাদের লেভেলে, তাদের মার্কেটে যখন আপনি ঢুকবেন, সাপোজ আজকে আপনি শিখলেন, আগামীকাল থেকে আপনি কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী, আপনি কিন্তু আমার কম্পিটিটর, তাই না? আপনি দেখা যাবে আমার কাস্টমারটা যে কিনা আগে আমাকে দিয়ে কাজ করাইতো, সে হয়তো আপনাকে বলবে যে আপনি আমার কাজটা করে দেন, তাই না? তো সেই সুবাদে আমাদের সবারই খুব শিখতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই, ঠিক আছে? এই যে এইটা এইখানে দিলে যেরকম দেখায়, মাঝখানে দিলে, বাহিরে দিলে অন্যরকম দেখায়। এটা যদি ছোট করে এইভাবে কোনাটা দিয়ে দিয়ে দিই তাহলে দেখায় আরেক রকম। আর যদি এই কোনায় দিয়ে দিই তাহলে দেখায় আরেক রকম। হাজারো ভাবে হওয়া সম্ভব, প্রতিভাবেই সুন্দর হওয়া সম্ভব। আপনি প্র্যাকটিসের মাধ্যমে চর্চা করে করে জিনিসটা কোনটা সুন্দর লাগবে আপনার ওরকম চোখটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। ধন্যবাদ আপু আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রেসপন্স করার জন্য। আর আমি কিন্তু খুবই পছন্দ করি প্রশ্ন টশ্ন কেউ করলে, কিন্তু আমি সত্যিই খুব খুশি হই। কিন্তু আপনারা আসলে, আমি রিকোয়েস্ট আপনাদের যতবার করি যে আমাকে নক দেন নক দেন, ততবার আপনারা নক দেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই প্র্যাকটিস করবেন। আর যে যার মতো নিজের ইচ্ছা মতো নেটে থেকে খুঁজে খুঁজে অমুক কোম্পানির লোগো, তমুক কোম্পানির লোগো, হ্যাঁ আপু কোশ্চেন করতে হবে, তো কোশ্চেন না করলে কিভাবে বুঝবেন? তো নেটে থেকে আমরা বিভিন্ন লোগো দেখে দেখে কপি করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, আমি আপাতত স্ক্রিন শেয়ার স্টপ করতেছি। ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য।